হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি অ্যামেন্ডিং অ্যাক্ট 1781 ডিসকাস করেছিলাম এবং সেখানে বিশেষ ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বলেছিলাম। সেইগুলো তোমরা যারা ভিডিওটা দেখোনি দেখে নিও, আমার আগের ভিডিওতেই পোস্ট করা আছে। এটা মেবি পলিটির 4th ক্লাস এবং আজকে আমি এখন পিটস ইন্ডিয়া অ্যাক্ট নিয়ে আলোচনা করব। 1784 হয়েছিল, তাহলে সালটা আমাদের খুব ইম্পর্টেন্ট। 1784 মনে রাখবে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো, এই যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এই পিট এই নামটা কোথা থেকে এসেছে, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে, তো এই অ্যাক্টের মাধ্যমে কোম্পানির দুটো উইং হয়ে যায়। কি উইং হয়ে যায় মানে উইং বলতে কি, একটা উইং এর ওন ফাংশন থাকবে তার, আর একটা উইং এর ওন ফাংশন থাকবে। তো সেই উইং দুটো হচ্ছে একটা কমার্শিয়াল ফাংশন দেখাশোনা করে, একটা পলিটিক্যাল ফাংশন কিন্তু হিসাবে কাজ করবে। তা এবার প্রশ্ন হচ্ছে, কমার্শিয়াল ফাংশন যে উইংটা করবে তার নাম কি, এবং পলিটিক্যাল ফাংশন যে উইংটা করবে তার নাম কি। এইটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে লিখে দিয়েছি, কোর্ট অফ ডিরেক্টরস, বোর্ড অফ কন্ট্রোল, দুটো উইং রয়েছে। এই জন্য দেখবে এখানে আমি লিখেছি ডাবল গভর্নমেন্ট, মানে দুটো গভর্নমেন্ট হিসাবে কাজ করছে। ওই দুটো উইংকে ডাবল গভর্নমেন্ট বলছে। মনে থাকবে যে ডাবল গভর্নমেন্ট কাকে বলছে, কোর্ট অফ ডিরেক্টরস এবং বোর্ড অফ কন্ট্রোল। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, কোর্ট অফ ডিরেক্টরস এর কাজ কি? কোর্ট অফ ডিরেক্টরস ম্যানেজ অল কমার্শিয়াল অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া। যে অ্যাফেয়ার্স গুলো কমার্শিয়ালি হতো সেগুলো কিন্তু ম্যানেজ করার দায়িত্ব কার ছিল না, কোর্ট অফ ডিরেক্টরস। তাহলে এখানে মনে রাখবে কি। নেক্সট হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোল হচ্ছে কি ম্যানেজ করে না, পলিটিক্যাল অ্যাফেয়ার্স। পলিটিক্যাল অ্যাফেয়ার্স কিন্তু বোর্ড অফ কন্ট্রোল করত, ম্যানেজ করত। এবং এর সঙ্গে সঙ্গে এই বোর্ড অফ কন্ট্রোলকে একটা ক্ষমতা দেওয়া হয়। কি ক্ষমতা না, এমপাওয়ারমেন্ট দেওয়া হয়। সেই এমপাওয়ারমেন্টটা হচ্ছে এমপাওয়ার টু সুপারভাইজ, এই সুপারভাইজ and direct all operations of civil and military government। আমাদের যে সিভিল এবং মিলিটারি গভর্নমেন্টের যে বিভিন্ন অপারেশনসগুলো রয়েছে, তাদের যে বিভিন্ন ফাংশনগুলো রয়েছে সিভিল এবং মিলিটারি গভর্নমেন্টের, সেই ফাংশনগুলো কিন্তু সে বোর্ড অফ কন্ট্রোল কিন্তু দেখাশোনা করবে, সুপারভাইজ করবে। এবং এর সঙ্গে সঙ্গে শুধু সিভিল মিলিটারি নয়, এর সঙ্গে সঙ্গে কিন্তু রেভিনিউ অফ ব্রিটিশ পজিশনস ইন ইন্ডিয়া। ব্রিটিশদের যে রেভিনিউ পজিশনসটা ছিল ইন্ডিয়াতে, সেই রেভিনিউ কিন্তু রাজস্ব বিভাগটাও কিন্তু দেখাশোনা করার দায়িত্ব ছিল বোর্ড অফ কন্ট্রোল। আর আমরা কোর্ট অফ ডিরেক্টরস কি বলেছি, কমার্শিয়াল অ্যাফেয়ার্স। ওকে, মনে থাকবে। এবার দেখো, দুটো কারণে পিটস ইন্ডিয়া অ্যাক্ট ইম্পর্টেন্ট। একটা কারণ হচ্ছে এই প্রথম এই অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষের কোনো জিনিস, ভারতবর্ষের যে কোনো জিনিস ব্রিটিশদের জিনিস বলে অভিহিত করা হয়। ওকে, মানে all the things in India are regarded as a part of British possessions. Okay, তো এই যে লিখেছি দেখো, ফার্স্ট টাইম দ্য কোম্পানিজ টেরিটরিজ ইন ইন্ডিয়া অল ব্রিটিশ পজিশনস ইন ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়ান টেরিটরি যে কথাটা ছিল সেটা কিন্তু এখন ইন্ডিয়ান টেরিটরি নয়। ইট মে নট বি কল্ড as Indian territory, but instead of that it may be called now as a British possessions. Okay, তো এই হিসাবে তোমাদের পড়তে হবে যে ব্রিটিশ পজিশনস এখন কিন্তু সেই হিসাবে নাম চলে এসেছে। 2 নম্বর রিজনটা কিসের জন্য, দুটো রিজন ছিল বলেছি, একটা রিজন এটা। 2 নম্বর রিজন হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট গট দ্য সুপ্রিম কন্ট্রোল ওভার কোম্পানিজ অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এর আগের অ্যাক্টগুলোতেও কিন্তু আমি বলেছি তাদেরকে কিন্তু স্ট্রেংথেন করা হবে, কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে আরো মজবুত করা হবে। বোঝা গেল? লেস ইম্পর্টেন্ট, বাট মনে রাখবে প্রথমটা ইম্পর্টেন্ট ছিল যে ফার্স্ট টাইম ইন্ডিয়ান টেরিটরি মে বি কল্ড ব্রিটিশ পজিশনস ইন ইন্ডিয়া। এই হলো পিটস ইন্ডিয়া অ্যাক্টের যাবতীয় ফিচার্স। আমি কোশ্চেন দিলাম যে এই পিট নামটা কোথা থেকে এসেছে। ওকে, আমি কমেন্ট বক্সে অ্যান্সার করে দেবো যদি তোমরা কেউ কমেন্ট করো। তো ওটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পিট কে ছিল। এরপর দেখো অ্যাক্ট অফ 1786। আমরা 1784 এর পর, যেহেতু ওই 1786 এ লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়েছিলেন। দেখো এই জায়গায় যে এক্সিকিউটিভ প্যানেল কাউন্সিল রয়েছে সেটাকে কিন্তু চেঞ্জ করার জন্য দুটো ওয়ে বলেছে। এক, নাম্বার 1,
In special cases, he should be given power to override the decision of his council. এক্সিকিউটিভ কাউন্সিলের স্পেশাল অকেশনে তিনি কিন্তু মানে লর্ড কর্নওয়ালিস হিমসেলফ ওভাররাইড করতে পারে তার ডিসিশনটা, মানে সে ডিসিশন তার ইচ্ছে মতো হতে পারে, এটা বলছে। দেখো, ইন স্পেশাল কেসেস হি শুড বি গিভেন পাওয়ার টু ওভাররাইড দ্য ডিসিশন অফ হিস কাউন্সিল। ওভাররাইড করতে পারবে, তার কাউন্সিল কি ডিসিশন নিচ্ছে সেটাকে ওভাররাইড করতে পারবে, সেই ক্ষমতা কিন্তু মানে যেটাকে বলে এক সুপ্রিম পাওয়ার, সেই পাওয়ারটা নেওয়ার চেষ্টা করেছেন লর্ড কর্নওয়ালিস। সেকেন্ড হচ্ছে হি উড বি কল্ড কমান্ডার ইন চিফ, এটা মনে রাখবে, ওকে। এবং লর্ড কর্নওয়ালিসকে কিন্তু তার ডিমান্ডের মধ্যে, সেকেন্ড ডিমান্ডের মধ্যে বলছিলেন যে তিনি হি উড বি কল্ড অ্যাজ কমান্ডার ইন চিফ, তাকে কমান্ডার ইন চিফ বলে। সো আমরা একটু আগে দেখেছি আগের একটায় যে কর্নওয়ালিস আর হাতে ওভার রাইডিং পাওয়ার থাকবে, বাকি কাউন্সিলে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তকে তিনি ওভাররাইড করে তার মতন করে সিদ্ধান্ত দিতে পারবেন। এই ম্যাটারটা আরো এক্সটেন্ড করা হয়েছিল চার্টার অ্যাক্ট 1793 1793-তে। এই অ্যাক্টের মাধ্যমে বলছে যে ওভাররাইডিং এর পাওয়ার এটাকে আরো এক্সটেন্ড করেছিল। শুধুমাত্র পাওয়ারটা লর্ড কর্নওয়ালিসের ক্ষেত্রে এক্সটেন্ড করেনি, এবং এর সাথে সাথে টু অল ফিউচার গভর্নর জেনারেল অ্যান্ড গভর্নর্স অফ প্রেসিডেন্সিস, মানে লর্ড কর্নওয়ালিসের সঙ্গে সঙ্গে আরো ফিউচার যারা গভর্নর জেনারেলস হবে এবং গভর্নর অফ প্রেসিডেন্সিস, যে কটা প্রেসিডেন্সি রয়েছে তাদের সবার ক্ষেত্রে কিন্তু এই পাওয়ারটা বহাল রইল। এরপর দেখি গেভ গভর্নর জেনারেল মোর পাওয়ার্স অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্ট অফ সাবঅর্ডিনেট বোম্বে মাদ্রাস প্রেসিডেন্সিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নর জেনারেলকে আরো পাওয়ার দেওয়া হলো, এবং পাওয়ার দেওয়া হলো যে তারা তাদের সাবঅর্ডিনেট প্রেসিডেন্সির উপরে অথরিটি কিন্তু দেবে। সাবঅর্ডিনেট প্রেসিডেন্সি মানে মাদ্রাস এবং বোম্বে প্রেসিডেন্সি, বোঝা গেল? 3 নম্বর পয়েন্টটা দেখো, চলো দেখা যাক। 3 নম্বর পয়েন্টে বলছে extended the trade monopoly of the company in India for a period of 20 years. খুব ইম্পর্টেন্ট, আরো 20 বছরের জন্য ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্য আধিপত্য সেটার বিস্তারকে আরো 20 বছরের জন্য মেয়াদটা বাড়ানো হয়। এরপর আমরা দেখব provided commander in chief was not to be a member of the governor general's council unless he was so appointed. যদি তাকে কাউন্সিল তাদের নিজের উইলে যদি তাকে চুজ না করে তাহলে কিন্তু কমান্ডার ইন চিফ গভর্নর জেনারেল কাউন্সিলে কিন্তু মেম্বার হতে পারবে না, একমাত্র তাদের ইচ্ছাতেই যদি হতে পারে। ওকে, কমান্ডার ইন চিফ গভর্নর জেনারেল যে কাউন্সিল ছিল তার মেম্বার হবে কিনা সেটা ডিপেন্ড করে টোটালি গভর্নর জেনারেল কাউন্সিলের উপর। এরপর আর একটা পয়েন্ট দেখো, মেম্বার্স অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড দেয়ার স্টাফ টু বি পেইড আউট অফ ইন্ডিয়া রেভিনিউ। ওকে, তাহলে এতদিন পর্যন্ত আমরা জানলাম যে বোর্ড অফ কন্ট্রোল, আগের একগুলোতে জানলাম বোর্ড অফ কন্ট্রোল কি বিষয় নিয়ে ম্যানেজ করে, কি বিষয় ম্যানেজ করে সেটা তোমাদের সঙ্গে কোশ্চেন করলাম, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করে দিও। কন্ট্রোল তাদের মেম্বার্স রয়েছে, এদেরকে কিন্তু স্যালারি দেওয়া হবে ইন্ডিয়ান রেভিনিউ থেকে, ভারতবর্ষে যে রেভিনিউ কালেক্ট করছে সেটা থেকে। ওকে, এই হলো 1793 সালের চার্টার অ্যাক্ট। এরপরে চার্টার অ্যাক্ট অফ 1813, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চার্টার অ্যাক্টের মধ্যে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাবলিশড ট্রেড মনোপলি অফ দ্য কোম্পানি ইন ইন্ডিয়া। এতদিন পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ট্রেড মনোপলি ছিল, তাদের যে একাধিপত্য ছিল সেটা অ্যাবলিশড করে দেয়, বিলুপ্ত করে দেয়। ওকে, এবং এই যে ইন্ডিয়ান ট্রেড, এই ট্রেডটা কিন্তু যেহেতু কোম্পানির মনোপলি পুরোপুরি শেষ হয়ে যায়, তাই ইন্ডিয়ান যে ট্রেডগুলো রয়েছে, বাণিজ্য রয়েছে ইন্ডিয়াতে, যে বাণিজ্য বিভিন্ন এই পণ্যগুলো কিন্তু এখন ব্রিটিশ মার্চেন্টদের কাছে, যারা ব্যবসায়ী ছিল সবার কাছে কিন্তু চলে যায়, ওপেন হয়ে যায়। ওকে, শুধুমাত্র কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নয়, ওপেন হয়ে যায়, বুঝা গেল? এবং এর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তো দেখলাম যে কোম্পানির মনোপলি শেষ হয়ে যায় এবং বিভিন্ন অনেক পণ্য থেকেই চলে যায়, অনেক জিনিসপত্র থেকেই তাদের মনোপলি চলে যায়, কিন্তু একটা মাত্র জিনিস ছিল যার উপর কিন্তু মনোপলি বহাল ছিল, সেটা কি বলতো? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা দেয় কোন অ্যাক্টের মাধ্যমে, এটা বলাটার নাম কি ছিল? ওকে, আমরা দেখতে পাচ্ছি যে দুটো জিনিসের উপরে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি ছিল। এক হচ্ছে টি, দেখো টি আছে,
ওভার ট্রেড ইন টি, এটা খুব ভালো করে এটা দেখো, মন দিয়ে দেখো, এখানে টি যে টি কথাটা লেখা আছে, টি এমন একটা পণ্য ছিল যেটার উপর কিন্তু মনোপলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বহাল ছিল, এবং তার সঙ্গে ট্রেড উইথ চায়না। ওকে, চায়নার সঙ্গে কিন্তু বাণিজ্যের ক্ষেত্রেও মনোপলি ছিল কার? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু অ্যাবলিশড হয়ে গেছিল। এটা ভীষণ ইম্পর্টেন্ট, থেকে কোশ্চেন পাবেই। ওকে, এই দুটো থেকে, একটা ট্রেড উইথ চায়না, একটা ট্রেড ইন টি, এটা ভালো করে দেখবে। তারপর বলছে অ্যাসার্টেড দ্য সভরেনিটি অফ দ্য ব্রিটিশ ক্রাউন ওভার কোম্পানি। এই একই, সেই আগে থেকেই তোমরা দেখে আসছো, যদি ঠিক করে থরলি ক্লাসগুলো দেখো, যে সভরেনিটি রয়েছে, সার্বভৌমত্ব রয়েছে কোম্পানির উপর, কিন্তু সেটা আরো বেশি মাত্রায় স্ট্রেনথেন হয়। ওকে, নেক্সট দেখো, আউট ক্রিশ্চিয়ান মিশনারিজ টু কাম টু ইন্ডিয়া ফর এনলাইটিং পিপল। এইবার এই ফার্স্ট টাইম এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে, শুনবে ভালো করে শোনো। যে খ্রিশ্চিয়ান মিশনারিগুলোকে কিন্তু ইন্ডিয়াতে আসার একটা পারমিশন দিল, কিসের জন্য? তাদের ধর্ম প্রচারের জন্য। ওয়েস্টার্ন এডুকেশনের বিস্তার লাভ পাওয়ানোর জন্য এরা কিন্তু 1 লাখ টাকা খরচ করেন। ওকে, 1 লাখ টাকা এডুকেশন পারপোজের জন্য, সে ধর্মশিক্ষা হোক বা যে শিক্ষা বা ইংলিশ এডুকেশন, তাদের ইন্টেনশন ছিল যে না, ধর্ম খাতে আমরা ধর্ম প্রচারের জন্য এসেছি। ওকে, নেক্সট দেখো, লোকাল গভর্নমেন্ট টু ইম্পোজ ট্যাক্সেস অন পার্সনস। লোকাল যে গভর্নমেন্ট রয়েছে, স্থানীয় যে গভর্নমেন্ট সরকার, তাদের উপর কিন্তু পাওয়ারটা দেওয়া হলো যে তোমরা ট্যাক্সগুলো কালেক্ট করো, আর যদি না কালেক্ট করো তাহলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। তো এরপরে আমরা 1833-এর চার্টার অ্যাক্ট এবং 1853-এর চার্টার অ্যাক্ট সম্বন্ধে জানবো। স্টুডেন্টস, এখন আমরা চার্টার অ্যাক্ট অফ 1833টা দেখব। তো চার্টার অ্যাক্ট 1813-এ যে ফিচার্সগুলো ছিল, 1833-তে সেই ফিচার্সগুলো কীরকমভাবে চেঞ্জ হয় বা আরও অ্যাড করা হয়। তো প্রথম পয়েন্টে আমরা দেখব, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটাও, যে প্রথম পয়েন্টে খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। মেড গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এতদিন পর্যন্ত তোমরা দেখেছো যে গভর্নর জেনারেল, যে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে কথাটা, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যে ডেজিগনেশনটা ছিল সেটা কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যায়, এবং এই ফলস্বরূপ লর্ড উইলিয়াম বেন্টিং প্রথম কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিলেন। ওকে, তাহলে যদি আসে যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন, তখন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং হবে। এবার আমি কোশ্চেন থ্রো করি একটা। কোশ্চেনটা হচ্ছে, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার জানাবে যে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন। ওকে, হচ্ছে এর সাথে সাথে যখন লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলেন, তখন কিন্তু তার উপর ভেস্টেড হিম অল দ্য সিভিল অ্যান্ড মিলিটারি পাওয়ার্স, তার উপর কিন্তু সিভিল এবং মিলিটারি পাওয়ার্স অর্পণ করা হয়, দেওয়া হয় এই পাওয়ার্সটাকে, মিলিটারি এবং সিভিল পাওয়ার্স। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, ফার্স্ট টাইম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথরিটি ওভার এন্টায়ার টেরিটোরিয়াল এরিয়া। এই প্রথমবার ভারতবর্ষে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অথরিটি কিন্তু বজায় থাকে, মানে পুরোপুরি যে টেরিটরি রয়েছে ব্রিটিশ টেরিটরি ইন্ডিয়ায়, সেই পুরোপুরি টেরিটরির উপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু অথরিটি কাজ করছে। এরপর দেখো, ডিপ্রাইভ দ্য গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস অফ দ্য লেজিসলেটিভ পাওয়ার্স। লেজিসলেটিভ পাওয়ার ছিল এতদিন পর্যন্ত কাদের? না, গভর্নর অফ বোম্বে এবং মাদ্রাসের, সেটা কিন্তু কি করা হয়? ডিপ্রাইভ করা হয়, বাদ দেওয়া হয়। ওকে, এর ফলে কি হয়? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তিনি আরো ক্ষমতা পান, এবং তাকে সেই সঙ্গে সঙ্গে সেই পাওয়ারটা দেওয়া হয়, লেজিসলেটিভ পাওয়ারটা। দেখো, এটাই বলছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ গিভেন এক্সক্লুসিভ লেজিসলেটিভ পাওয়ার্স ফর দ্য এন্টায়ার ব্রিটিশ ইন্ডিয়া। পুরো ব্রিটিশ ইন্ডিয়ার জায়গা জুড়ে তার কিন্তু লেজিসলেটিভ পাওয়ার্সটা তাকে দেওয়া হয়। ওকে, এবার ওয়াজ মেড আন্ডার দ্য প্রিভিয়াস অ্যাক্টস। এর আগের অ্যাক্ট দিয়ে যে লসগুলো তৈরি করা হতো সেগুলোকে রেগুলেশন বলতো, বা বর্তমান যে লসগুলো করা হবে সেগুলো কিন্তু বলা হবে অ্যাক্টস। ওকে, এই অ্যাক্টে কি ক্ষমতা দেওয়া হয় না, এন্ডেড দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য কোম্পানি অ্যাজ কমার্শিয়াল বডি। এটাও খুব ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবে, যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কমার্শিয়াল বডি হিসাবে কাজ করতো এতদিন, সেটা কিন্তু পুরোপুরি বার করে দেওয়া হয়। ওকে, এবং এর সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার একটু তাকে দেওয়া হয়, মানে কমার্শিয়াল বডি হিসাবে স্টপ করে দেয়। কোম্পানিজ টেরিটরিজ, কোম্পানির যে টেরিটরি ছিল ইন্ডিয়াতে, ওয়ার হেল্ড বাই ইট ইন ট্রাস্ট ফর হিজ ম্যাজেস্টি অ্যান্ড হিজ হেয়ার্স অ্যান্ড সাকসেসার্স। তার মানে কি বলছে, যে কোম্পানির যে টেরিটরিজ, তার পাওয়ারটা পুরোপুরি
ইন ট্রাস্ট ফর হিজ ম্যাজেস্টি। তার ম্যাজেস্টিকে না এতদিন গভর্নর জেনারেল। ওকে, ইম্পর্টেন্ট একটা প্রচেষ্টা করা হয়েছিল, এটা খেয়াল রাখবে, অনেক সময় কোশ্চেনটা অন্যভাবে দিয়ে দেয়, ল্যাঙ্গুয়েজ যদি বুঝতে না পারে ভুল করবে। ইন্ট্রোডিউসড ওপেন কম্পিটিশন ফর সিলেকশন অফ সিভিল সার্ভেন্টস। ওকে, সিভিল সার্ভেন্টদের যে নিয়োগ করার ব্যাপারে, সিলেকশনের ব্যাপারে ওপেন কম্পিটিশন একটা চালু করেছিল। বাট খেয়াল রাখবে এই কারণেই এটা কিন্তু সাকসেসফুল হয়নি, কারণ এটা ওই যে কোর্ট অফ ডিরেক্টরস রয়েছে সেখানকার মেম্বাররা কিন্তু এটা নিগেট করেছিল। ওকে, বলছিল যে এটা হবে না, এটা বাদ, ওই জন্য এটা রিজেক্টেড হয়ে গিয়েছিল। ওকে, এবং কেন ওপেন কম্পিটিশনের কথাটা ভালো ছিল, কারণ এখানে বলা হয়েছিল ইন্ডিয়ান শুড নট বি বার্ড ফ্রম হোল্ডিং এনি প্লেস এমপ্লয়মেন্ট আন্ডার দ্য কোম্পানি। তো বিভিন্ন সিভিল সার্ভিসের ক্ষেত্রে একটা সুবিধা ইন্ডিয়ানদের দেওয়া হয়েছিল যে তারা যে কোনো জায়গায় পোস্টিং, যে কোনো প্লেস তারা নিতে পারে, কিন্তু এটা দেখো আলটিমেটলি রিজেক্টেড হয়। তো এই ছিল চার্টার অ্যাক্ট 1833, যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিয়েছি, ভালো করে ক্লাসটা দেখো। তো এবার আমরা চার্টার অ্যাক্ট 1853 নিয়ে আলোচনা করব। চার্টার অ্যাক্ট 1853 খুব ইম্পর্টেন্ট বা প্রিভিয়াস অ্যাক্টের মতন। তো এই অ্যাক্টও বিশেষ কিছু চেঞ্জ হয়েছিল এবং খুব ভার্সেটাইল চেঞ্জ হয়েছিল, তো কংক্রিট চেঞ্জ হয়েছিল। সেই চেঞ্জনেসগুলো আমরা দেখে নিই। প্রথমত যে গভর্নর জেনারেল যে কাউন্সিল ছিল, সেই কাউন্সিলে কিন্তু 6টা মেম্বার অ্যাড করা হয়, এবং গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল সেখান থেকে কিন্তু লেজিসলেটিভ যে উইং এবং এক্সিকিউটিভ উইং, সেই দুটো উইং আলাদা করা হয়। দেখো প্রথম পয়েন্ট আমরা সেটাই দেখছি, সেপারেটেড ফর দ্য ফার্স্ট টাইম। মনে রাখবে প্রথমবার দ্য লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশনস অফ দ্য জিজিস কাউন্সিল। মানে জিজিস কাউন্সিল বলতে গভর্নর জেনারেলের যে কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলের দুটো উইং রয়েছিল। ওকে, এতদিন পর্যন্ত তারা কিন্তু একসঙ্গে কাজ করতো, এবং এই চার্টার অ্যাক্টের মাধ্যমে তারা কিন্তু লেজিসলেটিভ উইং যেটা রয়েছে আর এক্সিকিউটিভ উইং যেটাকে বিভিন্ন ফাংশন তাদের নিজের মতো করে করতো, সেটা আলাদা করে দেওয়া হয়, ফ্রিডম দেওয়া হয় কমপ্লিটলি। ওকে, তো এই কারণে এরপরে ওই কাউন্সিলে 6জন, আমি বললাম একটু আগে, 6জন নিউ মেম্বার লেজিসলেটিভ কাউন্সিলার্স টু দ্য কাউন্সিল। মানে 6জন যে নিউ মেম্বারকে ঢোকানো হয় তাদের নাম ছিল লেজিসলেটিভ কাউন্সিলার্স। দেখো এর মানে কি, লেজিসলেটিভ কাউন্সিলার্স মানে কি, লেজিসলেটিভ উইংটা খুলে যাওয়া, এবং লেজিসলেটিভ উইংটাকে কি বলা হতো, লেজিসলেটিভ কাউন্সিল, যেটাকে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে বলা হতো। বোঝা গেল? এবং সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল যখন ফর্ম হয় তখন এটাকে মিনি পার্লামেন্ট তোমরা বলতে পারো। ওকে, মিনি পার্লামেন্ট নামে পরিচিত লাভ করে। ওকে, মানে ফাংশনটা পার্লামেন্টের মতন হয়। ওকে, আর ফার্স্ট টাইম কিন্তু এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ দুটো আলাদা হয়ে যায়। এরপর দেখো এই যে আগের আমি একটা কি বলেছিলাম, আগের একটা বলেছিলাম ওপেন কম্পিটিশন করে, কিন্তু সেটা নিগেট হয়ে যায়, রিজেক্টেড হয়ে যায়। বাট এখন দেখো ইন্ট্রোডিউসড অ্যান ওপেন কম্পিটিশন সিস্টেম অফ সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট অফ সিভিল সার্ভেন্টস। ওকে, এই কথাটা, এই কোশ্চেনটা কিন্তু যদি এইভাবে দেয় যে ইন্ট্রোডিউস করেছিল ওপেন কম্পিটিশন ইন্ট্রোডিউস করেছিল কোন অ্যাক্টে, চার্টার অ্যাক্ট 1853, আর চেষ্টা করেছিল কোন অ্যাক্টে, 1833 চার্টার অ্যাক্ট। বোঝা গেল? তো নাও ইট ইজ ওপেন টু ইন্ডিয়ানস অলসো। এখন এটা ইন্ডিয়ানদের কাছেও কিন্তু ওপেন থাকলো, মানে এই সিভিল সার্ভিসটা। এবার দেখো এই জন্য এই সিভিল সার্ভিসের জন্য একটা কিন্তু কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির নাম হচ্ছে, সেই কমিটির নাম কি ছিল, মেকলে কমিটি, লর্ড মেকলে। ওকে, মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উপর বেস করে একটা কমিটি গঠন করা হয়েছিল, মেকলে কমিটি, যেটা 1854 সালে ফর্মড হয়েছিল। অ্যালাউড দ্য পজিশনস অফ ইন্ডিয়ান টেরিটরিজ অন ট্রাস্ট ফর দ্য ব্রিটিশ ক্রাউন। ইন্ডিয়ার যে টেরিটরিজগুলো রয়েছে পুরোপুরি তার মেন কর্তৃত্ব কার ওপর ছিল না, ব্রিটিশ ক্রাউনের উপরে। বাট ডিডেন্ট স্পেসিফাই এনি পার্টিকুলার পিরিয়ড। এই অ্যাক্টের মাধ্যমে কত বছর এটা থাকবে সেটা কিন্তু বলা হয়নি। এই জন্য কোম্পানির রুল বেশি দিন কিন্তু টিকবে না। ওকে, এইখানে লিখে দিয়েছি দেখো, দিস শোজ ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট কোম্পানিজ রুল বি টার্মিনেটেড অ্যাট এনি টাইম দ্য পার্লামেন্ট লাইট। পার্লামেন্ট ইচ্ছে করলে কোম্পানির রুল যদি দরকার না পড়ে তাহলে সেটাকে কিন্তু টার্মিনেট করে দিতে পারে যে কোনো টাইমে। ওকে, এবার দেখো আর একটা লাস্ট পয়েন্ট, ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম লোকাল রিপ্রেজেন্টেশন ইন ইন্ডিয়া লেজিসলেটিভ কাউন্সিল। মানে যেটা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল ছিল, যেটাকে মিনি পার্লামেন্ট বললাম, সেখানে কিন্তু প্রথমবার লোকাল রিপ্রেজেন্টেশন করে, মানে স্থানীয় প্রতিনিধিত্ব কিন্তু চালু করে। ওকে, এবার দেখো গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল সেখানে 6টা নিউ লেজিসলেটিভ মেম্বার ঢোকে। ওকে,
যার মধ্যে 4 জন অ্যাপয়েন্টেড হয়েছিল এই লোকাল গভর্নমেন্ট অফ মাদ্রাস, বোম্বে, বেঙ্গল, আগ্রা। আমি বললাম একটু আগে যে লোকাল রিপ্রেজেন্টেশন করা হয়েছিল, সেই লোকালগুলো কজন ছিল, ওই 6 জনের মধ্যে 4 জন কিন্তু তোমার ছিল। ওকে, এই হলো তোমার কোম্পানির রুল, এখানে এন্ডেড হলো। এর পরের দিন এমন রুল নিয়ে আলোচনা করবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যে কোয়ারিগুলো তোমাদের আছে। থ্যাংক ইউ।